আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। ওপেন কোর্স কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রিতে আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টদের কাছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা খুবই মজা নিয়ে ফিল নিয়ে ফ্রিতে আমরা মোটামুটি এই কোর্সটা রান করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 12 নাম্বার লেকচার নাকি আজকে 13 নাম্বার লেকচার, আজকে আমরা 13 নাম্বার লেকচার, সম্ভবত আমার মনে নাই কত নাম্বার লেকচার, যাই হোক তোমরাই জানিয়ে দিবে, হাজির হলাম। ঠিক আছে, ওকে। সো ওপেন কোর্স কেমিস্ট্রির এই ধারাবাহিক লেকচারে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 দিয়ে শুরু করেছিলাম। সেই চ্যাপ্টার 2 এর আজকে আমরা দ্রাব্যতা গুণফলের চতুর্থ পর্বে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা দুটো টপিক দেখব। একটা হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা, আরেকটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট, সাধারণ আয়ন প্রভাব। এই দুইটা ব্যাপার আজকে দেখব। দ্রাব্যতা গুণফল নিয়ে এর আগেও 3টা পর্ব হয়েছে, আজকে চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা দেখব অধক্ষেপ পড়বে কিনা এবং হচ্ছে সাধারণ আয়ন ইফেক্ট। আমি একটু অপেক্ষা করব যাতে তোমরা সবাই চলে আসতে পারো। তোমরা সবাই চলে আসলে আমরা শুরু করে দিব, ঠিক আছে? আর আজকে লেকচার কততম লেকচার আজকে এটা একটু করে জানিয়ে দিও তোমরা, আজকে কততম লেকচার আমি সেটা লিখবো। আচ্ছা, ওকে। সো তোমরা খুব দ্রুত চলে আসো। এরপর যারা চলে এসেছো তারা আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে সবাই চলে আসতে পারে। তারপরে আমরা শুরু করে দিব আজকের লাইভ ক্লাসটা। খুব ইম্পর্টেন্ট একটা লাইভ ক্লাস আজকে। ওকে, সো আমি আরেকবার বলছি, ওপেন কোর্স কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম। ওপেন কোর্স কেমিস্ট্রিতে আমরা চেষ্টা করি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলসের সাথে একেবারে ফিল দিয়ে সহজ করে পড়ানোর। সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্রাব্যতার চতুর্থ পর্বে চলে এসেছি। আজকে দ্রাব্যতার চতুর্থ পর্বে আমরা দুইটা টপিক দেখব, একটা হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা, আরেকটা হচ্ছে সাধারণ আয়ন প্রভাব অর্থাৎ কমন আয়ন ইফেক্ট। সো তোমরা যারা চলে এসেছো তোমরা আজকে লাইভ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। অধক্ষেপের এই ব্যাপারটা পরীক্ষায় আসে, সাধারণ আয়নের ব্যাপারগুলো পরীক্ষায় আসে। তোমরা যারা চলে এসেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আমরা অল্পক্ষণের মধ্যে শুরু করব। আজকে লেকচার কত? এটা সম্ভবত লেকচার 14 নাকি লেকচার 14? ওকে, আজকে লেকচার 14, খুব ইম্পর্টেন্ট লেকচার। লেকচার 14, লেকচার 14 খুবই ভালো। ওকে, সো আরেকবার বলছি, আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রিতে ধারাবাহিকভাবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় হাজির হই কেমিস্ট্রির ভিডিও নিয়ে। সো আজকে সে ধারাবাহিকতায় 14 নাম্বার লেকচার। লেকচার 14তে আমরা তোমাদেরকে দুটো কনসেপ্ট পড়াবো। একটা হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা এই কনসেপ্টটা, আর একটা হচ্ছে সাধারণ আয়ন ইফেক্ট। তো আমাদের পরীক্ষায় সবসময় সৃজনশীলে এডমিশন টেস্টে একটা প্রশ্ন একদম কমন সবসময় পরীক্ষায় আসে, সবসময় সিকিউতে এই প্রশ্নটা আসে, অধক্ষেপ পড়বে কিনা। সো এই অধক্ষেপ পড়বে কিনা এই ব্যাপারটা আমরা অনেকেই হয়তো ভালো করে পারি না। সো আজকের ক্লাস ইনশাল্লাহ খুবই ভেরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে অধক্ষেপ পড়বে কিনা এই ব্যাপারটা। ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিতে পারি। তোমরা যারা আসা শুরু করেছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, লিঙ্কটা কপি করে দাও। একটু এনশিওর করো তোমরা যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা, এবং তোমরা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা সব জায়গায় শেয়ার করে দাও। তোমরা শেয়ার কম করো, শেয়ার কম করলে কিন্তু ব্যাপারটা ছড়াবে না। আমরা চাই সারা বাংলাদেশের স্টুডেন্টরা ফ্রিতে কেমিস্ট্রি ক্লাসগুলো করার ট্রাই করো। আচ্ছা, আজকে লেকচার 13 না? ওকে, ঠিক আছে, লেকচার 13, ভালো কথা, লেকচার 13। ওকে, সো আমি আরেকবার বলবো, কাইন্ডলি তোমরা সবাই আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে থাকো। যত গ্রুপে তুমি জয়েন আসছো সবগুলো গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও এবং লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। শুধুমাত্র 30 সেকেন্ড সময় নিব। 30 সেকেন্ডের মধ্যে তোমরা এখনও যারা মেসেঞ্জার গ্রুপে দাওনি, ফেসবুক গ্রুপে শেয়ার করোনি, 30 সেকেন্ডের মধ্যে টুক 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 করে শেয়ার করে দাও যাতে করে ছড়িয়ে যাবে 56,000 বর্গমাইল কেমিস্ট্রির ফিলিংস। আমরা সেটাই চাই। আচ্ছা, ওকে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধক্ষেপ পড়বে কিনা এই কনসেপ্টটাতে আসি প্রথমেই। ঠিক আছে, আসো। একদম প্রথমেই তোমাদেরকে বলেছি যে একটা লবণ নিব, লবণের নাম হচ্ছে AXBY। এই লবণকে জলীয় দ্রবণে চুবালে, তাহলে একটা লবণ নিব, এই লবণকে জলীয় দ্রবণে চুবালে এটা হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। তাহলে আবার বলছি, লবণকে জলীয় দ্রবণে চুবালে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। হাড্ডি গুড্ডি ভেঙে গেলে দেখো কি হবে, এক্স সংখ্যক A প্লাস হবে, Y প্লাস হবে এবং Y সংখ্যক B আয়ন তৈরি হবে, BX মাইনাস হবে। আবার বলছি, একটা স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় কেন হতে হবে? কারণ স্বল্প দ্রবণীয় না হলে যদি 100% দ্রবণীয় হয়ে যায় তাহলে উভমুখী অবস্থা বিরাজ করবে না। উভমুখী অবস্থা বিরাজ করার জন্য স্বল্প দ্রবণীয় হতে হবে। তাহলে একটা স্বল্প দ্রবণীয় লবণকে জলীয় দ্রবণে চুবালে
হাড্ডিগুড্ডি ভেঙে যাবে, হাড্ডিগুড্ডি ভেঙে যেটা অবস্থা হবে এটাকে আমরা আয়ন বলি। তাহলে এই যে আয়ন। তো নর্মালি ভালো করে খেয়াল করো, এই যে আয়ন, আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি? আয়নিক গুণফল বলে থাকি। তাহলে আয়নিক গুণফলটা কি? আয়নিক গুণফলটা হচ্ছে আয়নের ঘনমাত্রার গুণফল। আয়নিক গুণফল ইংলিশে বলবো আয়নিক প্রোডাক্ট, এবং এটা একটা ধ্রুবক হওয়ার কারণে এটাকে কে আইপি দিয়ে প্রকাশ করে থাকি। কে মানে ধ্রুবক, আইপি মানে আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট বলতে বোঝায় আয়নের গুণফল। তো এখানে কি কি আয়ন আছে? এ ওয়াই প্লাস, এই একটা আয়ন আছে, এবং এটা কত সংখ্যক আছে? এক্স সংখ্যক আছে। তাহলে একটা আয়ন এক্স সংখ্যক থাকলে আয়নের গুণফল, তার মানে এক্স সংখ্যক এই জিনিসটার গুণফল হবে এত ইন্টু টু দি পাওয়ার এক্স। আমরা জানি যে আমরা যদি এ কে 3 বার গুণ করি তাহলে এ কিউব হয়ে যায়। তাহলে এ কে যদি এক্স সংখ্যক বার গুণ করি এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। তার মানে যতবার গুণ করব তত পাওয়ারে চলে যাবে। তো এই আয়নটা কয়টা আছে? এক্স সংখ্যক, এক্স সংখ্যক গুণ করলে পাওয়ারে চলে যাবে। অনুরূপভাবে বি এক্স মাইনাস কয়টা আছে? ওয়াই সংখ্যক, পাওয়ারে চলে যাবে। এই যে আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা বলি আয়নিক গুণফল। আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলে থাকি? আয়নিক গুণফল বলে থাকি। আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা আয়নিক গুণফল বলে থাকি। আচ্ছা, খুব ভালো কথা। তো একটা ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, ঘনমাত্রা বলতে আসলে কি বোঝায়। অনেকবার তোমাদেরকে এটার ফিলিংস দিয়েছি, ঘনমাত্রার ফিলিংসটা। ঘনমাত্রা বলতে বোঝায় প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব আছে বা কি পরিমাণ দ্রব আছে, কি পরিমাণ দ্রব আছে সেটাই হচ্ছে ঘনমাত্রা। তাহলে প্রতি লিটার দ্রবণে কত মোল করে দ্রব আছে সেটাই ঘনমাত্রা। খুব ভালো কথা। সো দেখো, আয়নিক গুণফল হচ্ছে আয়নের গুণফল। আবার আমরা গত ক্লাসে দ্রাব্যতা গুণফল পড়িয়েছিলাম। দ্রাব্যতা গুণফলও হচ্ছে আয়নিক গুণফলই, কিন্তু শর্ত হচ্ছে দ্রাব্যতা গুণফল একটা স্পেশাল গুণফল। এটা কখন হবে? সম্পৃক্ত অবস্থায় হবে, সম্পৃক্ত অবস্থায় হবে। তার মানে দেখো, আমরা তোমাদেরকে একটা সুন্দর ব্যাপার দেখাচ্ছি, তোমাদেরকে দেখো ভালো করে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখন তোমাদেরকে দেখাচ্ছি। অদকে পড়বে নাকি পড়বে না সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে একটা ভালো ব্যাপার দেখাচ্ছি। এখানে এই জায়গায় দেখাচ্ছি, দেখো এই জায়গায় দেখাচ্ছি। ওকে, যদি আমার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়, এটা একটা ঘটনা। যদি আমার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের সমান হয়, এটা আরেকটা ঘটনা। যদি আমার নিচে কি দেখা যাচ্ছে, যদি আমার দেখা না গেলে একটু দেখার ব্যবস্থা, আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে কি হয়? কম হয়, তাহলে কি হবে? তিনটা অবস্থা। তাহলে আমরা আরেকবার বলছি, দেখো ভালো করে। আয়নিক গুণফলের মানটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? আয়নিক গুণফলের মানটা যদি দ্রাব্যতা গুণফলের সমান হয় তাহলে কি হবে? আয়নিক গুণফলের মানটা যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হয় তাহলে কি হবে? তিনটা ঘটনা এখানে আমরা দেখাবো তোমাদেরকে, এবং এই ব্যাপারগুলো আমরা ফিল করে লিখব, মুখস্থ করব না। ব্যাপারগুলো আমরা বুঝার ট্রাই করব, একটু বুঝে বুঝে আমরা লিখবো এটা। ওকে, বুঝে বুঝে আমরা লিখব, একদম বুঝে বুঝে সব কিছু। ওকে, দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় দ্রাব্যতা গুণফল কে এস পি। কে হচ্ছে একটা ধ্রুবক, এস মানে সলিউবিলিটি, পি মানে প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট বলতে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল বলতে বোঝায়, দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে ততটুকুই আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যত ততই আছে, এটাই দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফল কি বোঝায়? পাশে আমি একটু লিখতেছি। দ্রাব্যতা গুণফল বলতে বোঝায়, দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় ম্যাক্সিমাম যত থাকতে পারে তত আছে। তাহলে ম্যাক্সিমাম যত থাকতে পারে তত আছে, এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল কেএসপি। তাহলে কেএসপি হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এর বেশি দিলে থাকতে পারবে না, এর বেশি হয়ে গেলে থাকতে পারবে না, এটাই ম্যাক্সিমাম, এটাই ম্যাক্সিমাম, এর বেশি হয়ে গেলে থাকতে পারবে না। তাহলে দেখো, কেএসপি চেয়ে বেশি হয়ে গেছে, কেএসপি হচ্ছে ম্যাক্সিমাম, অথচ আয়নের ঘনমাত্রার গুণফল, আয়নের ঘনমাত্রার গুণফল কে আইপি, এটা ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়ে গেছে। কেএসপিকে আমরা মনে মনে ম্যাক্সিমাম চিন্তা করে নিব, কেএসপিকে আমরা মনে মনে ম্যাক্সিমাম চিন্তা করে নিব, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, কেএসপি মানে ম্যাক্সিমাম, কেএসপি মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম চিন্তা করে নেব।
তাহলে ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়ে গেছে, থাকতে পারবে না। দ্রবণে দ্রবীভূত থাকতে পারবে না, আয়নগুলা দ্রবণে থাকতে পারবে না, দ্রবণে দ্রবীভূত থাকতে পারবে না, বেশি হয়ে গেছে। তাহলে অধক্ষেপ আকারে পড়ে যাবে। অধক্ষেপ আকারে পড়ার অর্থ কি? অধক্ষেপ মানে কি? অধক্ষেপ মানে হচ্ছে অদ্রবীভূত হয়ে তলানিতে জমা পড়া, এটাকে আমরা অধক্ষেপ বলি। তাহলে অদ্রবীভূত হয়ে অদ্রবীভূত হয়ে অদ্রবীভূত হয়ে তলায় পড়ে থাকা, তলায় পড়ে থাকা, এটাকে আমরা বলি অধক্ষেপ। অধ মানে নিচে, ক্ষেপ মানে পড়ে থাকা, অধক্ষেপ। তাহলে আমার ম্যাক্সিমামের চেয়ে যদি বেশি থাকে, ম্যাক্সিমামের চেয়ে তো বেশি থাকতে পারে না, তাহলে সে কি হবে? তলানিতে পড়ে থাকবে, অধক্ষেপ পড়বে। যতটুকু আছে ততটুকুই আছে, তাহলে ইটস ওয়েল, অধক্ষেপ পড়বে না। যতটুকু থাকার কথা তার চেয়ে কম আছে, অধক্ষেপ পড়বে না। হ্যাঁ, তাহলে আমার ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে তার চেয়ে বেশি আছে, অধক্ষেপ পড়বে। বাকিটা যতটুকু থাকতে পারে ততটুকুই আছে, অধক্ষেপ পড়বে না। যতটুকু থাকতে পারে তার চেয়ে কম আছে, অধক্ষেপ পড়বে না। বুঝতে পেরেছ? সহজ, ব্যাপারটা সহজ। এখন এটার কোনটাকে কি অবস্থা বলে সেটা একটু আমরা জেনে নিই। কোনটাকে কি অবস্থা বলে সেটা একটু আমরা জেনে নিই। দেখো, কোনটাকে কি অবস্থা বলে সেটা একটু জেনে নিই। দেখো, যতটুকু থাকতে পারে ম্যাক্সিমাম তার চেয়ে বেশি আছে, তাহলে এটাকে আমরা বলি অতিপৃক্ত। এটাকে আমরা বলি অতিপৃক্ত। অতিপৃক্ত মানে যতটুকু আছে তার চেয়েও বেশি, অতিপৃক্ত দ্রবণ। যতটুকু থাকতে পারে ততটুকুই আছে, এটাকে আমরা বলি সম্পূর্ণ পৃক্ত। সম্পৃক্ত। যতটুকু থাকতে পারে তার চেয়ে কম আছে, এটাকে আমরা বলি অসম্পূর্ণ, এখনো সম্পূর্ণ হয় নাই, কম আছে, কম আছে, অসম্পূর্ণ। অসম্পূর্ণ থেকে আমরা বলি এটাকে কি? অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। যতটুকু থাকতে পারে তার চেয়ে বেশি থাকলে অতিপৃক্ত, সমান থাকলে সম্পৃক্ত, কম থাকলে অসম্পৃক্ত। তো পরীক্ষায় প্রশ্ন করে এই রিলেশনের উপর ভিত্তি করে পরীক্ষায় প্রশ্ন করবে। তো এটা আমরা মুখস্থ করব না, না না না, মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না। বুঝে বুঝে কেএসপি মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের চেয়ে বেশি থাকলে তাহলে অধক্ষেপ পড়বে, কারণ ম্যাক্সিমামের চেয়ে বেশি থাকতে পারে না। বেশি হলেই সে অদ্রবীভূত হয়ে তলায় পড়ে যাবে, অধক্ষেপ পড়বে। এখন সেটাকে আমরা অতিপৃক্ত বলি। অতিপৃক্ত মানে অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্ত, অতিপৃক্ত। যদি ম্যাক্সিমাম যা আছে ততটুকুই থাকে তাহলে অধক্ষেপ পড়বে না, কারণ অতটুকু সে ধারণ করতে পারে, তাহলে সেটা অধক্ষেপ পড়বে না, এবং সেটাকে সম্পৃক্ত বলি। ম্যাক্সিমাম যতটুকু আছে তার চেয়ে কম আছে, সে তো ধারণ করতে পারবে, আরও দিলে সে আরও নিবে, তাহলে অধক্ষেপ পড়বে না, এবং এটাকে অসম্পৃক্ত বলি। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে অধক্ষেপ পড়বে কিনা, আমি অ্যান্সার করব। আমি কি করব জানো? পরীক্ষায় আমাকে দেওয়া থাকবে কেএসপি। কেএসপিটা আমাকে পরীক্ষায় গিভেন কেএসপিটা আমাকে পরীক্ষায় গিভেন দেওয়া থাকবে, আর আমাকে আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে। তাহলে আমি কেআইপিটা বের করব, কেআইপি বের করে কেএসপির সাথে তুলনা করব, কেআইপি বের করে কেএসপির সাথে তুলনা করব। কেএসপি দেওয়া থাকবে, আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে। তাহলে কেআইপি বের করে কেএসপির সাথে তুলনা করে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বলে দিব। আবার কেএসপির সাথে তুলনা করে এই যে দেখো, কেএসপি আর কেআইপি তুলনা করে দ্রবণের প্রকৃতি বলে দিব। আমাকে প্রশ্ন করতে পারে এই দ্রবণটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত, whether the solution is saturated, unsaturated or supersaturated, প্রশ্ন করতে পারে সলিউশনটা কি। তখন আমরা কেএসপি এবং কেআইপি কম্পেয়ার করে অ্যান্সারটা বলে দিব। বুঝতে পারছি? তাহলে চলুন না একটা ম্যাথ করি। চলুন একটা ম্যাথ করি, একদম সিম্পল কনসেপ্ট। চলো একটা ম্যাথ করবো আমরা এখন, একদম এই ম্যাথ পরীক্ষায় আসবেই, সিকিউতে আসবেই। এখন যে ম্যাথ করবো এটা যদি না আসে তাহলে আমাকে বলিও, 100% ইম্পর্টেন্ট যে এই ম্যাথ। এখন যে ম্যাথ করাবো 100% ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সো সবাই ভালো করে খেয়াল করো। ওকে, দেখো এই ম্যাথ পরীক্ষায় আসবে, আমি আবার বলছি এই ম্যাথ পরীক্ষায় আসবে। ওকে দেখো এখন, ঠিক আছে বোর্ড? ওকে, তাহলে কে ম্যাথ 1, কে ম্যাথ 1 দেখো অধক্ষেপ পড়বে কিনা সেই ব্যাপারে আমার টাইপস হচ্ছে কি, কোন টাইপসের আন্ডারে পড়বে কে ম্যাথ 1, টাইপ হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা, এই ধরনের প্রশ্নের আন্ডারে পড়বে, অধক্ষেপ পড়বে কিনা।
একবারই করাবো অঙ্কটা, একেবারে মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ, অতএব পড়বে কিনা। ঠিক আছে, দেখো কিভাবে করাচ্ছি, ভালো করে খেয়াল করো, তাহলে মাথায় ঢুকবে, না হলে মাথায় ঢুকবে না। ওকে, একটা বিকার নিলাম, একটা বিকার নিলাম। এই বিকারের মধ্যে কি কি আছে? এই বিকারের মধ্যে আছে 10 ml 0.25 মোলার ফেরিক ক্লোরাইড এই বিকারের মধ্যে আছে। আরও একটা বিকার নিলাম, বিকার নিলাম। এই বিকারের মধ্যে কি আছে ভালো করে বোঝো। এই বিকারের মধ্যে আছে 1 ml, তারপর এই বিকারের মধ্যে আছে 0.5 মোলার 1 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই বিকারের মধ্যে আছে 1 ml। এমটা ছোট হাতে লিখতে হবে, এলটা বড় হাতে লিখতে হবে, এটা নিয়ম। এবার ঢেলে দিব, ঢেলে দিই, ঢেলে দেন, ঢেলে দেন ভাই, ঢেলে দেন, ঢেলে দেন, বড় পাত্রে ঢালেন ভাই, ছোট পাত্র থেকে এই যে ঢেলে দিব। তাহলে এখান থেকে দ্রবণটা এখানে ঢালবো, এখান থেকে দ্রবণটা এখানে ঢালবো, ঢেলে দিব। যদি ঢেলে দিই তাহলে এখন ভালো করে খেয়াল করো, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই পাত্রে যে নতুন দ্রবণটা হবে, নতুন দ্রবণ, একটা নতুন দ্রবণ তৈরি হবে, সেই নতুন দ্রবণের অধক্ষেপ পড়বে কিনা, নতুন দ্রবণটা অধক্ষেপ পড়বে কিনা, এই হচ্ছে প্রশ্ন। পড়বে কিনা, এই হচ্ছে প্রশ্ন, নতুন দ্রবণের অধক্ষেপ পড়বে কিনা। প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে একজন বিশেষ সদস্যের কেএসপি। আমি আগেই বলেছিলাম প্রশ্নের মধ্যে একটা জিনিস গিভেন থাকবেই, সেই গিভেন জিনিসটা হচ্ছে কেএসপি, এবং সেই কেএসপি যে বিশেষ মানুষের দেওয়া আছে সে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এই ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপিটা দেওয়া আছে। তাহলে কেএসপি অফ ফেরিক হাইড্রোক্সাইড দেওয়া আছে 3.74 × 10⁻⁻38 তারপর একক। ওকে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটা গিভেন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে কেএসপি অফ ফেরিক হাইড্রোক্সাইড 3.74 × 10⁻38 একক। এখন প্রশ্ন করেছে নতুন দ্রবণের অধক্ষেপ পড়বে কিনা। তাহলে আমার দেখো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবেই, একটা বিকারের দ্রবণের সাথে আরেকটা বিকারের দ্রবণকে মিক্স করে নতুন একটা দ্রবণ হবে, অধক্ষেপ পড়বে কিনা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, এবং আমরা কোপাই দেব ইনশাল্লাহ। সো দেখো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, আমার কাজ কি হবে দেখো, স্টেপগুলো কি হবে। প্রথমে নতুন দ্রবণটা শনাক্ত করতে হবে, নতুন দ্রবণটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে আমার স্টেপ ওয়ান, প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে নতুন দ্রবণ জানা। নতুন দ্রবণটা কি সেটা জানা, নতুন দ্রবণটা জানা। 2 নাম্বার, নতুন দ্রবণ আমি যখন জানতে পারবো, নতুন দ্রবণটা আমি জানতে পারলাম কার অধক্ষেপ পড়বে সেটা। 2 নাম্বার, নতুন দ্রবণের এবার কেআইপি বের করতে হবে, কারণ নতুন দ্রবণের কেআইপির সাথে কেএসপি তুলনা করব, তাহলে আমাকে কেআইপি বের করতে হবে। এখন কেআইপি কিভাবে বের করা যায়? কেআইপি মানে কি? আয়নের ঘনমাত্রা। কেআইপি মানে কি? কেআইপি মানে হচ্ছে আয়নের ঘনমাত্রা, আয়নের ঘনমাত্রা। এখন আমাকে আয়নের ঘনমাত্রাটা জানতে হবে, আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমার স্টেপ 2 হচ্ছে কেআইপি বের করা, আর কেআইপির জন্য আয়নের ঘনমাত্রা দরকার। তাহলে নতুন দ্রবণে যে আয়ন আছে তাদের ঘনমাত্রা বের করা, ঘনমাত্রা বের করা। এখন ঘনমাত্রা বের করতে হলে তো আমাকে কিছু ইনফরমেশন জানতে হবে, আমাকে কিছু জানতে হবে। তো আমি কোথায় পাবো? আমি ওই পুরাতন দ্রবণ যারা আছে তাদের কাছ থেকে ইনফরমেশন হেল্প নিব। তাহলে কিভাবে করব? এখন বের করা, কিভাবে ঘনমাত্রা বের করব, কিভাবে? প্রশ্ন হচ্ছে কিভাবে আমি নতুন দ্রবণে যারা আছে তাদের ঘনমাত্রা বের করতে পারবো? এই যে নতুন দ্রবণে যারা আছে, নতুন দ্রবণে যারা আছে তাদের ঘনমাত্রা কিভাবে বের করতে পারবো? পুরাতন দ্রবণের ইনফরমেশনগুলোর হেল্প নিয়ে। তাহলে আসো কিভাবে করব সেটা দেখো। স্টেপ 3 হচ্ছে পুরাতন দ্রবণের ইনফরমেশনের হেল্প নিয়ে, তার মানে পুরাতন দ্রবণ থেকে, পুরাতন দ্রবণ থেকে ইনফরমেশন নিয়ে।
আমরা নতুন দ্রবণের ঘনমাত্রা বের করব। নতুন দ্রবণের ঘনমাত্রা বের করব। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। পুরাতন দ্রবণের হেল্প নিয়ে নতুন দ্রবণের ঘনমাত্রা আমরা বের করব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই তিনটে স্টেপের আলোকে এই প্রবলেমটা আমরা সলভ করব। এখন আমি এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমাকে অনেকগুলো বেসিক দেখাবো, যে মুখস্থ না করে অঙ্কটা বুঝে বুঝে কিভাবে করা যায় সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। তাহলে একদম ফার্স্ট অফ অল নতুন দ্রবণ বের করা, সেই কাজটা করব। তারপর নতুন দ্রবণের যারা আছে তাদের ঘনমাত্রা বের করব পুরাতন দ্রবণের সাহায্য নিয়ে। চলো সেই কাজটা আমরা শুরু করি। তাহলে একদম প্রথম স্টেপটা হবে নতুন দ্রবণ বের করা। তো নতুন দ্রবণ বের করতে হলে তোমাকে বুঝতে হবে কাদের মধ্যে বিক্রিয়া হচ্ছে। তাহলে আমার বিক্রিয়াটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে বিক্রিয়াটা লিখবো আমরা ফার্স্ট অফ অল, রিঅ্যাকশন বা বিক্রিয়াটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হচ্ছে দেখো, ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পরে আমার ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো কি উৎপন্ন হবে এটা যারা বুঝো না, ম্যাক্সিমামই বুঝো কি উৎপন্ন হবে সেটা। তারপরও আমার মতো দুই একজন গাদাগাদি আছো, আমার মতো দুই একজন কম বুঝার স্টুডেন্ট আছো আমার মতো, যারা আসলে বুঝে না কি উৎপন্ন হবে। এইটুকু কেমিস্ট্রির বেসিক তাদের হয়তো এখনও হয়নি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। যারা বুঝো না তাদের জন্য টেকনিকটা দেখো, কি উৎপন্ন হবে, উৎপাদের টেকনিকটা দেখো। মাঝখান লেগে যাবে, মাঝখান লাগাই দাও, সাইড লাগাই দাও। এটাই হচ্ছে উৎপাদের টেকনিক। মাঝখান লাগাই দাও, সাইড লাগাই দাও, এটাই হচ্ছে উৎপাদের টেকনিক। মাঝখান লেগে যাবে, মাঝখান লেগে গেলে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, সাইড লেগে যাবে ফেরিক। এটা যে কোনো মনে রাখবা, এটা হচ্ছে যে কোনো দুইটা লবণের বলতে পারো, অথবা অম্ল এবং ক্ষারকের বিক্রিয়ায় এই ঘটনা ঘটে। যেমন এখানে এটা হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে অম্ল। তো একটা অম্লের সাথে একটা ক্ষারকের বিক্রিয়ায় আমরা সবসময় মাঝখান লাগাই দিব, সাইড লাগাই দিব, তাহলে নতুন দুইটা কি পাবো, উৎপাদ আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এটাকে দ্বীপ প্রতিস্থাপন বিক্রিয়াও তোমরা বলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভালো করে আমরা কি পেলাম, ফেরিক ক্লোরাইড পেলাম, ফেরিক হাইড্রোক্সাইড পেলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড পেলাম। আমি কিন্তু সমতাকরণে যাচ্ছি না। যদি সমতাকরণে যাই তাহলে অবশ্যই এখানে একটা 3 দিয়ে দিতে হবে, তাহলে খেলা শেষ। সমতাকরণ যদি আমি করতে চাই তাহলে হচ্ছে কি করতে হবে, এখানে একটা 3 দিতে হবে, এখানে একটা 3 দিতে হবে, তাহলে আমার এখানে একটা 3 দিতে হবে, সমতাকরণ শেষ। আমি সমতাকরণে যাচ্ছি না, সমতাকরণ লাগবে না। তারপর তোমরা চাইলে করে নিতে পারো, এখানে একটা 3 দিবা, এখানে একটা 3 দিবা, তাহলে সমতাকরণ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে গেল। তাহলে আমার দেখো কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে আর ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তো আমাকে নতুন দ্রবণ কয়টা, দুইটা, একটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো তোমরা জেনে রাখো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে উদ্বায়ী পদার্থ, বা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে আমাদের এখানে আসলে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে খুব বেশি কথা বলবো না। বেসিক্যালি এখানে নতুন দ্রবণ বলতে আমরা যেটা বুঝে নিব সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এটাকে আমরা নতুন দ্রবণ হিসেবে বুঝে নিব। কারণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে একটা কথা অন্তত বলে রাখি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সাদা ধোঁয়ার মতো। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়ার মতো। সো সাদা ধোঁয়ার মতো হওয়ার কারণে এটার আসলে অধক্ষেপ পড়বে না, এবং সেটা উড়ে যাবে। উদ্বায়ী পদার্থ সাদা ধোঁয়া, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে উদ্বায়ী পদার্থ। লিখে রাখো তোমরা, এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। সো উদ্বায়ী পদার্থ হওয়ার কারণে এটা কিন্তু উড়ে যাবে, অধক্ষেপ পড়বে না। এটা উড়ে যাবে, অধক্ষেপ পড়বে না, বরঞ্চ এটা উড়ে যাবে। তাহলে অধক্ষেপ পড়বে না, উড়ে যাবে, বিকজ এটা সাদা ধোঁয়া, উদ্বায়ী পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়ার মতো, ঠিক আছে, হোয়াইট ফগ, সাদা ধোঁয়া, এবং এটা উড়ে যাবে, কাজে এটার অধক্ষেপের প্রশ্ন আসবে না। তাহলে এখানে নতুন দ্রবণ বলতে বেসিক্যালি আমরা ফেরিক হাইড্রোক্সাইডকে বুঝবো, তার অধক্ষেপ পড়বে কিনা সেটা দেখবো, কারণ বাকি জনের তো অধক্ষেপ পড়বে না। তাহলে ওর অধক্ষেপ পড়বে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা নতুন দ্রবণটা বের করতে পেরেছি, যার অধক্ষেপ পড়বে কিনা বের করতে চাচ্ছি সেটা আমরা পেয়েছি। ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে কিনা সেটা আমরা বের করতে চাচ্ছি, ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে কিনা সেটা বের করতে চাচ্ছি। কাজে ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপি আমাকে জানতে হবে। ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করার পরে কেএসপির সাথে তুলনা করব। কেআইপি বের করার পর কেএসপির সাথে তুলনা করলেই হয়ে যাবে। তাহলে আমরা কেআইপিটা বের করব কার, ফেরিক হাইড্রোক্সাইডের। ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপিটা বের করব কেন, আমি আরেকবার বলি দেখো। ফার্স্ট অফ অল এই দুটাকে বিক্রিয়া করালাম, ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম অক্সাইডের বিক্রিয়া করালাম, মাঝখান লাগিয়ে আর সাইড লাগিয়ে উৎপাদ পেলাম
ফেরিক হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সাদা ধোঁয়া উদ্বায়ী পদার্থ, যার অধক্ষেপ পড়ে না। তাহলে অধক্ষেপ পড়বে কার? এখানে ফেরিক হাইড্রোক্সাইডের। ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়তেও পারে, নাও পড়তে পারে। আমাকে বলেছে অধক্ষেপ পড়বে কি না, প্রশ্ন করেছে তারা। তো অধক্ষেপ পড়ার শর্ত কি? KIP যদি KSP চেয়ে বেশি হয় তখন অধক্ষেপ পড়বে। তাহলে আমাদের কি বের করতে হবে? KSP তো দেওয়া আছে, আমাদের KIP বের করতে হবে। KIP বের করার পর তুলনা করতে হবে। তাহলে এখন আমাদের টার্গেট কি? KIP বের করা, তারপর তুলনা করা। এখন KIP বের করতে হলে কি লাগবে? আয়নের ঘনমাত্রা লাগবে। আয়নের ঘনমাত্রা কোথায় পাবো? পুরাতন দ্রবণ থেকে নিব। তাহলে চলো এখন আমরা সেই কাজটা করব। পুরাতন দ্রবণ থেকে নতুন দ্রবণের আয়নের ঘনমাত্রা বের করব। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে KIP বের করা। আমাদের টার্গেট হবে KIP বের করা। ওয়ে কি? ওয়ে হচ্ছে পুরাতন দ্রবণের সাহায্য নিয়ে নতুন দ্রবণের ঘনমাত্রা বের করা। এটা হচ্ছে আমাদের ওয়ে। এভাবে আমরা KIPটা বের করতে পারবো। KIP বের করার ওয়ে বের করা। তাহলে আরেকবার বলছি, পুরাতন দ্রবণের সাহায্য নিয়ে নতুন দ্রবণের ঘনমাত্রা বের করাটাই হচ্ছে ওয়ে। আর টার্গেটটা কি? KIP বের করা। কেন? যাতে আমরা KSPর সাথে তুলনা করতে পারি। তাহলে এবার আসো কিভাবে করতে পারি দেখো। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বুঝাই দিচ্ছি তোমাদেরকে। অনেকে হয়তো এই ম্যাথ এমনি করছো মুখস্থ, কিন্তু এমনি বুঝে করছো, ঠিক আছে। তারপর অনেকগুলো বেসিক কিন্তু এখানে গ্যাপ রয়ে গেছে। সো প্রত্যেকটা বেসিক তোমাকে ভালো করে দেখতে হবে। ওকে ভাইয়া, এবার চলে আসো, খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে। এখানে যে পরিমাণ ফেরিক ক্লোরাইড ছিল ওইটাই আমি এখানে ঢেলেছি। এখানে যে পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল ওইটাই আমি এখানে ঢেলেছি, বাইরে থেকে এক্সট্রা যোগ করি নাই। তাহলে এখানে যা ছিল এখানেও তাই থাকবে। এখানে যত মোল ছিল এখানেও তত মোল থাকবে, কারণ আমি এখানে সবটুকু এখানে ঢেলেছি। এখানে ঢালার কারণে এখানে যত মোল থাকবে এখানেও সেম মোল থাকবে। মোল সংখ্যা কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে দেখো, পুরাতন দ্রবণে যে পরিমাণ ফেরিক ক্লোরাইড থাকবে নতুন দ্রবণও সেই পরিমাণ ফেরিক ক্লোরাইড থাকবে। তাহলে ফেরিক ক্লোরাইড এটা পুরাতন দ্রবণে যা থাকবে নতুন দ্রবণও তাই থাকবে। ফেরিক ক্লোরাইড কোন জিনিসটা সমান হবে? তাদের মৌল সংখ্যাকে আমরা N দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে N ফেরিক ক্লোরাইড পুরাতন সমান N ফেরিক ক্লোরাইড নতুন। অর্থাৎ নতুন দ্রবণে ফেরিক ক্লোরাইড যা, পুরাতন দ্রবণও ফেরিক ক্লোরাইড তাই থাকবে, কারণ সবটুকু এখানে ঢেলেছি। অথবা কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো ঢেলেছি, ওটা বলে দিবে, সমস্যা নাই, সেম থাকবে। ওকে, তাহলে ফেরিক ক্লোরাইড যদি সেম থাকে, আমার তো ফেরিক ক্লোরাইড দরকার নাই, আমার তো আয়ন দরকার, আয়নের ঘনমাত্রা দরকার। তাই আমি ফেরিক ক্লোরাইড নিব না, আমার দরকার হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে ফেরিক আয়নটা নিব আর হাইড্রোক্সাইড আয়নটা নিব। তাহলে আমার দরকার আয়ন, আমার ফেরিক ক্লোরাইডকে দরকার নাই। তাই আমি ফেরিক ক্লোরাইড নিব না, আমি ফেরিক নিব শুধু। এই যে ফেরিকটা নিলাম। তাহলে Fe3+ কে আমরা ফেরিক থাকি, ফেরিককে নিলাম। Fe3+ কে আমরা ফেরিক বলে থাকি, ফেরিক আয়নটা নিলাম। তাহলে এখানে যে পরিমাণ ফেরিক আয়ন থাকবে এখানেও সেই পরিমাণ ফেরিক আয়ন থাকবে। কেন? বাইরে থেকে নতুন করে অ্যাড করি নাই, যা আছে তাই আছে, যা আছে তা আছে, যা আছে তা আছে। এখানে যা ছিল তাই ঢেলেছি, বাইরে থেকে অ্যাড করি নাই। তাহলে এখানে যা মৌল সংখ্যা ছিল এখানে সেটাই থাকবে, খুবই সিম্পল, মৌল সংখ্যা তো চেঞ্জ হবে না। ওকে, তাহলে মৌল সংখ্যা মানে কি? মৌল সংখ্যা মানে হচ্ছে ঘনমাত্রা এবং আয়তন। তার মানে মৌল সংখ্যা মানে হচ্ছে ঘনমাত্রা এবং আয়তন। তার মানে এই যে দেখো, ভি ফেরিক পুরাতনকে আমরা এখন তার করতে পারবো না, তা আমরা একটা কাজ করবো, আমরা এখন লিখে দিব ফেরিক আয়নের জন্য, ফেরিক 3+ এর জন্য V1, আর ঘনমাত্রাকে আমরা নর্মালি S দিয়ে প্রকাশ করে থাকি, S1 সমান V2S2। 1 মানে পুরাতন, 2 মানে নতুন, 1 মানে পুরাতন, 2 মানে নতুন। তার মানে V1S1 সমান V2S2। এটা কোথায় থেকে পেয়েছেন? এই যে N1 সমান N2, এখান থেকে পেয়েছি। N1 মানে হচ্ছে পুরাতন মৌল সংখ্যা, N2 মানে হচ্ছে নতুন মৌল সংখ্যা। তাহলে N এর জায়গায় V1S1, N2 এর জায়গায় V2S2। ওকে,
তাহলে দেখো এখানে যে মৌল সংখ্যা আছে এখানে সেটাই থাকবে। আর মৌল সংখ্যা সমান আমরা আয়তন আর ঘনমাত্রা লিখলাম, আয়তন আর ঘনমাত্রা লিখলাম। তোমরা প্রশ্ন করতে পারো কেন আয়তন আর ঘনমাত্রা লিখেছেন? কারণ আমার এখানে আয়তন আছে, ঘনমাত্রা আছে, মৌল সংখ্যা নাই। আমার লাগতেছে মৌল সংখ্যা কিন্তু সেটা নাই, আছে আয়তন আর ঘনমাত্রা। তাই আমি আয়তন লিখেছি, ঘনমাত্রা লিখেছি, আয়তন আছে ঘনমাত্রা আছে সেটা লিখেছি। তাহলে দেখো পুরাতন আয়তন কত ফেরিক আয়নের? 10 ml। তাহলে 10 লিখলাম, ml রাখলাম, ml থাক, ml আছে, এটা ml এই থাক। S1 কত? 0.25 মোলার, 0.25 মোলার লিখলাম। এবার আসো V2। V2 হচ্ছে নতুন, নতুন মানে হচ্ছে এই নতুন দ্রবণ। তো এই পুরো পাত্রের আয়তনটাই হবে আয়তন। আয়তন বলতে সে যেখানে থাকে ওই পুরো পাত্রের আয়তন। তাহলে আয়তন বলতে সে যেখানে থাকে, তাহলে সে এই পাত্রের মধ্যে আছে, তাহলে এই পাত্রের আয়তনটাই হবে তার আয়তন। ফলে তার ঘনমাত্রা কিছু কমে যাবে। মনে রাখবা, একটা ছোট পাত্র থেকে একটা বড় পাত্রের মধ্যে ঢাললে ঘনমাত্রা কমে যায়। এটার একটা ফিলিংস দিই আমি তোমাকে। তুমি 1 গ্লাস শরবত বানাইছো, 1 গ্লাস শরবত বানানোর পরে ওই 1 গ্লাস শরবত যখন তুমি 1 বালতি পানিতে ঢেলে দিবা, তখন ওই শরবতটা কি হবে? ফাইনসা হয়ে যাবে। ফাইনসা, ফাইনসা মানে কি? ফাইনসা মানে ঘনমাত্রা কমে যাওয়া। আমরা বলি না ফাইনসা হয়ে গিয়ে, ফাইনসা মানে কি? ঘনমাত্রা কমে যাওয়া, ফানসা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে 1 গ্লাস শরবতকে যখন 1 বালতিতে ঢেলে দিব, তার মানে আয়তন বেড়ে গেলে তখন ঘনমাত্রা কমে যায়। আয়তন যখন বাড়াই দিব ঘনমাত্রাটা কমে যাবে। তো দেখো এখান থেকে যখন এখানে ঢাললাম, এখানে কিন্তু আয়তন বেড়ে গেছে। কেন? কারণ ওর কাছ থেকেও ঢাললাম, ওর কাছ থেকেও ঢাললাম, দুইজনের আয়তনই এখানে আছে। তাহলে আয়তন বেড়ে গেলে ঘনমাত্রাটা কমে যাবে। এখন প্রশ্ন করতে পারো, আয়তন বাড়লে ঘনমাত্রা কমবে কেন? কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মৌল সংখ্যা তো কমার বা বাড়ার সুযোগ নাই। তাহলে এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান। তো একটা যদি বেড়ে আরেকটা কমলেই তো সমান থাকবে। একটা যদি বাড়ায় আরেকটা না কমলে গুণ করে তো সমান থাকবে না। মনে করো সিম্পল ব্যাপারটা দেখো, এটা মনে করো তুমি 50 করে দিছো, আর এটা মনে করো 2, তাহলে কত হয়? 100 হয়। তাহলে দেখো এবার এটা মনে করো তুমি 10 করে দিছো, তো তাহলে আয়তনটা তুমি কমিয়ে দিয়েছো, তাহলে ঘনমাত্রাটা বাড়াই দিতে হবে। অনুরূপভাবে তুমি যদি আয়তনটা বাড়িয়ে দাও, মনে করো এটা তুমি 200 করে দিয়েছো, তাহলে তোমার 100 সেম রাখার জন্য, সমান রাখার জন্য তোমাকে S2টা হাফ করে দিতে হবে, যাতে করে গুণ করলে 100 আসে, সমান থাকে। তার মানে আয়তন যদি বাড়াই দাও ঘনমাত্রা কমাই দিতে হবে, আয়তন যদি কমাই দাও ঘনমাত্রা বাড়াই দিতে হবে, যাতে করে গুণ করলে সমান থাকে। তাহলে আমার এখানে আয়তন বেড়ে গেছে, ফলে ঘনমাত্রাটা কমে যাবে, ফাইনসা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তাহলে লিখলাম V1 ছিল 10 ml, S1 ছিল 0.25। ওকে, এবার আসো V2 কত? V2 হচ্ছে নতুন দ্রবণ। নতুন দ্রবণে দেখো এখান থেকে আসছে 10 ml আর এখান থেকে আসছে 1 ml, এছাড়া আর কিছু নাই। এখানে একটা পাত্রে নিয়ে এখান থেকে 10 ml ঢাললাম, এখান থেকে 1 ml ঢাললাম, 10 ml 1 ml 10 ml 1 ml, মোট কত ml? মোট কত ml? 11 ml। তাহলে আমার নতুন দ্রবণের আয়তন কত? 11 ml। তাহলে 11 ml। mlটা লিখলাম না, কারণ এখানেও ml আছে, এখানেও ml আছে, ml ml কাটাকাটি, তাই ml লেখার দরকার নাই। 11। S2 তো আর জানি না। S2 কি? S2 হচ্ছে ফেরিক আয়নের ঘনমাত্রা। তো ফেরিক আয়নের ঘনমাত্রা তো আর আমি জানি না। কেন জানেন না? কারণ আয়তন আর আয়তন যোগ হয়ে যায়, ঘনমাত্রা আর ঘনমাত্রা যোগ হয় না। ঘনমাত্রা মানে হচ্ছে টেস্ট, টেস্ট বলতে পারো। ঘনমাত্রা মানে হচ্ছে কতটা ঘন সেই মাত্রাটা। তো ঘন আর ঘন তো মিলে বেশি ঘন, মানে ঘন আর ঘন তো যোগ হয় না। এভাবে ঘন আর ঘন যোগ করে তুমি S2 বলে দিতে পারবা না, যে এটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রা দুটা যোগ করে বলে দিতে পারবো না। কিন্তু আয়তন আর আয়তন যোগ হয়, কারণ এখানের মধ্যে দেখো এই 10 ml ঢাললাম, 1 ml ঢাললাম, মোট 11 ml আছে। ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার প্রশ্ন করতে পারো, আয়তন যোগ হয়, ঘনমাত্রা কেন যোগ হয় না? এটার একটু ফিলিংস দেন। আয়তন যোগ করে দিচ্ছেন 11 ml, বাট ঘনমাত্রা কেন আপনি যোগ করতে পারছেন না? এটার ফিলিংসটা কি? এটার ফিলিংসটা হচ্ছে আয়তন ডিপেন্ড করে তোমার বাহ্যিক বিষয়ের উপরে, কোয়ান্টিটির উপরে। ওর 10 ml আছে, ওর 1 ml আছে, বাইরে কত আছে এটার উপর ডিপেন্ড করে। কিন্তু ঘনমাত্রা ডিপেন্ড করে ভিতরের উপর, ভিতরে, এটার ভিতরে আর এটার ভিতরে। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। তুমি মনে করো যে ইয়ে নাও, আমের জুস নাও,
নিছো? হ্যাঁ নিছি। এরপর তুমি মনে করো আরেকটা হচ্ছে ইয়ে নাও, আরেকটা কি নিবা, আরেকটা তুমি একটা আমের জুস নিছো তো, আরেকটা কলার জুস নাও, কলার জুস। তাহলে আমের জুস আর কলার জুস, এবার তুমি আমের জুস আর কলার জুসকে এক এক গ্লাস আমের জুস, এক গ্লাস কলার জুস, এই দুটা জুসকে তুমি একটা মনে করো মগের মধ্যে নাও বা বালতির মধ্যে নাও। তাহলে কয় গ্লাস হবে? 2 গ্লাস হবে। এই যে গ্লাস আর গ্লাস, তার মানে হচ্ছে আয়তন। তাহলে তোমাকে এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে ছোট্ট করে উপরে মুছতে হবে। আমি তোমাকে এটা ফিল দিব আজকে। আয়তন আয়তন যোগ হয় কিন্তু ঘনমাত্রা যোগ হয় কেন? এটার আমি ফিল দিব, এটা আমি ফিল দিব। দেখো উপরে উপরে একটু আমাকে ক্লিয়ার করে দাও তো। উপরে এখানে আমি লিখবো, এই জায়গায় আমি লিখবো, ফিল দিব আমি। আয়তন আয়তন যোগ হয় কিন্তু ঘনমাত্রা যোগ হয় না কেন? দেখো, এক গ্লাস আমের জুস নাও, নিলাম, এটা হচ্ছে আমের জুস, আমের জুস। আরেক গ্লাস ইয়ের জুস নাও, কলার জুস নাও, নিলাম, কলার জুস। এই যে গ্লাস বলছি না, গ্লাস, এক গ্লাস, এই গ্লাসটাই হচ্ছে আয়তন। এই যে বলছি না এক গ্লাস, এই গ্লাসটাই হচ্ছে আয়তন। বিশ্বাস করো ভাই, এই গ্লাসটাকেই আয়তন বলবো। তাহলে এই যে গ্লাস, এক গ্লাস আর এক গ্লাস মিলে 2 গ্লাস হবে, আয়তন আর আয়তন যোগ হবে, 2 গ্লাস হবে, এই গ্লাসটাই আয়তন। কিন্তু ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে টেস্ট। এটা আমের টেস্ট, আম, আম কেমন আছে, আম কেমন ঘন। আর এটা কলা, কলা কেমন ঘন। এ আম আর কলা মিলে, আমার কলা মিলে কিন্তু নতুন কিছু হবে না, এরা ডিফারেন্ট কিছু হয়ে যাবে। আমার কলা মিলে এখানে ডিফারেন্ট কিছু হয়ে যাবে, ফলে ওই যুগ নর্মাল যুগ খাটবে না এখানে। আমার কলার টেস্ট মিলে, আমের টেস্ট এবং কলার টেস্ট মিলে ডিফারেন্ট কিছু হয়ে যাবে। ঠিক আছে? তো আম কতটুকু আছে আর কলা কতটুকু আছে, এটাই ঘনমাত্রা। তো এটা যখন দুটো একসাথে মিক্স করে দেবো তখন হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। ঘনমাত্রাটা নর্মাল যুগ হয় না, নর্মাল যুগে ঘনমাত্রা চলে না। তাহলে আয়তন কেন নর্মাল যুগ হয়? কারণ আয়তন মানে গ্লাস, এক গ্লাস আর এক গ্লাস মিলে 2 গ্লাস হবে। কিন্তু ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে টেস্ট, জিহ্বা দিয়ে যেটা টেস্ট করি, জিহ্বা দিয়ে আমের টেস্ট, কলার টেস্ট, এটাই ঘনমাত্রা। টেস্টটা আর কি থাকে না, নর্মাল যোগ করে টেস্ট বের করা যায় না, সেটা আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে মনে রাখবা সবসময় যোগ করার ক্ষেত্রে সেম জিনিস হইতে হবে। এটা যুগের একটা বড় বেসিক। ফিজিক্স যারা পড়ো ওরা জানো যে যোগ করার ক্ষেত্রে দুটো জিনিসকে সেম হইতে হবে। আমি 1 কেজি চালের সাথে 1 কেজি চাল নিলাম, ওইটার সাথে 1 কেজি পেঁয়াজ নিলাম, যোগ করে দিলাম, কিছুই হবে না। চালের সাথে পেঁয়াজকে যোগ করা যায় না। কিন্তু আমি 1 কেজি চালের সাথে 1 কেজি চাল নিলাম, দুইটা চাল মিলে 2 কেজি চাল হবে। সেম জিনিস হলে যোগ করা যায়, ভিন্ন ভিন্ন জিনিস হলে যোগ করা যায় না। তেমনিভাবে আমের জুস আর কলার জুস হলে যোগ করা যাবে না, এখানে ডিফারেন্ট জুস। কিন্তু এটা গ্লাস, গ্লাস মানে আয়তন, তো গ্লাস তো সেম, তাই গ্লাস যোগ করা যাচ্ছে। আয়তন কেন যোগ করা যাচ্ছে? কারণ আয়তন মানে তো আম নয়, আয়তন মানে তো জুস নয়, আয়তন মানে তো গ্লাস। এও গ্লাস, এও গ্লাস, এও গ্লাস, এও গ্লাস, এও গ্লাস, এও গ্লাস, গ্লাস গ্লাস যোগ করা যাচ্ছে, কারণ সেম জিনিস যোগ করা যায়। তাহলে গ্লাস আর গ্লাস যোগ করা যাবে, তাই আয়তন আর আয়তন যোগ হয়ে নতুন আয়তন হচ্ছে। সেম জিনিস যোগ করা যায়, কিন্তু আমের জুস আর কলার জুস যোগ করে তুমি কিছু পাবা না, তাই ঘনমাত্রা যোগ করা যায় না। তাহলে নর্মালি আয়তন যোগ করব, কিন্তু ঘনমাত্রা এটার এটা যোগ হবে না। ওকে, বুঝতে পারলে ভালো। তাহলে আমার V2 11 হয়েছে, কিন্তু S2 কত? S2 আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করব। S2 মানে কি? S2 মানে হচ্ছে ফেরিক আয়নের নতুন ঘনমাত্রা। তাহলে ফেরিক আয়নের নতুন ঘনমাত্রা S2 হবে কত? আমরা ক্যালকুলেট করে বের করব। ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? 0.227, 0.227 মোলার। এটা হবে ফেরিক আয়নের নতুন ঘনমাত্রা। তাহলে ফেরিক 3+ এর নতুন ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা কোন আয়নে? এই আয়নে। তাহলে এই যে নতুন একটা আয়ন, এই আয়নে ফেরিক কতটুকু আছে? এই আয়নে ফেরিক 3+ আছে 0.2, তারপর 2, তারপর 7 মোলার। নতুন আয়নে ফেরিক আছে এতটুকু। ওকে ভাইয়া, ফেরিক আয়নের ঘনমাত্রা বের করলাম। এবার হাইড্রো অক্সাইড, দেখছো হাইড্রো অক্সাইড, এই হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে, তারপর আমরা কেআইপি বের করে তুলনা করতে পারবো। তাহলে সিমিলার ওয়েতে সেম ভাবে হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রা বের করবো আমরা। চলো, ইন দ্য সিমিলার ওয়ে, একদম হুবহু সিমিলার ওয়েতে হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করব। তাহলে দেখো প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝে বুঝে করতে হবে, মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না। দেখো বুঝে বুঝে করব। হাইড্রো অক্সাইড আয়নের জন্য, হাইড্রো অক্সাইড আয়নের জন্য, হাইড্রো অক্সাইড আয়নের জন্য দেখো ভালো করে সব কিছু বুঝে বুঝে করব। আবার আগের মতো N1 সমান N2, B1S1 সমান V2S2,
V1 মানে পুরাতন, হাইড্রোক্সাইড আয়ন পুরাতন ছিল 1 ml, আর S ছিল 0.5 মোলার। V2 হচ্ছে 11 ml, S2 বের করব। তাহলে এভাবে করে হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা বের করলাম। কত আসে? হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা আসছে 0.0454, 0.0454, 0.0454। এই যে এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের নতুন ঘনমাত্রা। তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি? তাহলে আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি 0.0454 মোলার। তাহলে এবার এই দুটাকে গুণ করে দিলেই কেআইপি পেয়ে যাব, আর কেআইপির সাথে কেএসপি তুলনা করব। যদি সমান হয় বা বেশি হয় বা কম হয় ওটার উপর ডিসিশন দিয়ে দিব। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছে, এবার হচ্ছে তুলনা করার পালা। তাহলে আমরা কি এই যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট বুঝতে পেরেছি? সবাই ফিল করতে পেরেছি কেন এভাবে করা হয়? মৌল সংখ্যার মৌল সংখ্যা সমান কেন হয়? কেন মৌল সংখ্যাকে V1S1 লেখা হয়? কেন আয়তন আয়তন যোগ হয়? কেন ঘনমাত্রা যোগ হয় না? বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি আরেকবার শোনো। এখানে যে পরিমাণ থাকবে এখানে ওইটাই দিব, ফলে মৌল সংখ্যা সেম, মৌল সংখ্যা সেম। মৌল সংখ্যা মানে আয়তন আর ঘনমাত্রা, যেহেতু আমার এখানে মৌল সংখ্যা নাই তাই আয়তন আর ঘনমাত্রা দিয়ে দিলাম। আয়তন ঘনমাত্রা, আয়তন আয়তন কেন যোগ হয়? কারণ আয়তন মানে গ্লাস, বিকার, স্পেস, জায়গা যোগ হয়। ঘনমাত্রা কেন যোগ হয় না? ঘনমাত্রা মানে টেস্ট, একটা ইয়েতে কতটুকু আছে সেটা কি হবে না? সেটা সেম হবে না, ফলে ঘনমাত্রা যোগ হয় না। ফলে নতুন ঘনমাত্রা আমাদেরকে বের করে নিতে হবে। নতুন ঘনমাত্রাটাই হচ্ছে এই নতুন দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রাটা বের করে নিলাম আয়নের জন্য, তারপর এবার গুণ করে কেআইপি বের করব। বুঝতে পারছো? তাহলে সব কিছু হচ্ছে বেসিকের উপরে ভাই। আমাদের টার্গেট হচ্ছে কেআইপি বের করা, তার জন্য আমরা অলরেডি আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি। দেখো কেআইপি, তাহলে কেআইপি সমান, এইখানে একটা ভালো কথা তোমাদেরকে বলে দিব, একটা ভালো কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই মনোযোগ দাও, সবাই সবাই ওকে। কেআইপি সমান ফেরিক 3+ হাইড্রক্সিল মাইনাস। তো আমি সবসময় বলবো তোমাদেরকে কেআইপি লেখার আগে সংকেতটা কোথাও লিখো, কেআইপি লেখার আগে সংকেতটা কোথাও লিখো। তার মানে কেআইপি লেখার আগে অবশ্যই তুমি একটা কাজ করে নিবা, সেটা হচ্ছে সংকেতটা তুমি কোথাও লিখে রাখবা। আমি এখানে সংকেতটা লিখলাম, ফেরিক হাইড্রো অক্সাইডের কেআইপি বের করছি। সংকেতটা পাশে লিখো, আর নাহলে ভুল হবেই। লিখলাম সংকেত পাশে। এবার দেখো ফেরিক কয়টা আছে? একটা, মাথার উপর তাহলে 1 দাও। এবার দেখো হাইড্রক্সিল কয়টা আছে? 3টা, তাহলে মাথার উপর 3 দাও। এখানে যত থাকবে মাথার উপর তত, যত থাকবে মাথার উপর তত। কেন? কারণ ততটা আয়ন গুণ করতেছি, যে ততটা আয়ন গুণ করলে মাথার উপর চলে যাবে, যে সেই জন্য। তাহলে 1 মাথার উপর 1, 3 মাথার উপর 3। ফেরিক আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.227, আর হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা 0.0454 হোল কিউব। গুণ করলে কেআইপি কত আসে? গুণ করলে কেআইপি আসতেছে 2.124 × 10⁻⁻5, 2.124 × 10⁻⁻5, এটা আসতেছে কেআইপি। এখন একক কি হবে? এম আর m⁴, তার মানে m⁴ হবে একক। এটা তো একক হবে, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো কেআইপি আসছে আমাদের 2.124 × 10⁻⁵। এবার কেএসপি হচ্ছে 3.7 × 10⁻⁻38, 10⁻⁻38। এবার তোমরাই বলো এটা বড় না এটা বড়? কোথায় 10⁻⁻38? -38 মানে তো 0.00000000038টা জিরো দিয়ে তারপর এটা -38, 10⁻⁻38 মানে সব জিরো, আর এখানে 10⁻⁻5 মানে অল্প কয়েকটা জিরো। তার মানে এটা বেশি ছোট, এটা বড়। তার মানে কেআইপিটা বড়, এটা 10⁻⁻5 অনেক বড়, আর এটা 10⁻⁻18 38, এটা অনেক ছোট। তাহলে কেআইপি অনেক বড় কেএসপি এর চেয়ে। তাহলে ম্যাক্সিমামের চেয়ে বড় হলে কি হবে? অধক্ষেপ পড়বে। তাহলে উত্তর হচ্ছে অধক্ষেপ পড়বে। ম্যাক্সিমামের চেয়ে বেশি হলে কি পড়বে? অধক্ষেপ পড়বে। তাহলে উত্তর হচ্ছে অধক্ষেপ পড়বে।
তাহলে উত্তর হচ্ছে কি অধক্ষেপ পড়বে। এইভাবেই করে অঙ্কটা করতে হবে। এই অঙ্ক আমার জীবদ্দশায় আমি ভালো করে বুঝি নাই, তোমরা ভালো করে বুঝতে পেরেছো কিনা একটু বলো, ফিল করতে পেরেছো কিনা সেটা বলো। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অধক্ষেপ সংক্রান্ত যে ম্যাথগুলো আসবে তোমরা আজকে বাসায় ট্রাই করবে নিজেরা, পারো কি না। যদি পারো তাহলে বুঝতে হবে যে আমি আসলে কিছু শিখতে পেরেছি, আর যদি না পারো তাহলে আবার ভিডিওটা দেখবে, ট্রাই করবে, হাল ছেড়ে দিবে না কখনো, ঠিক আছে? হাল ছেড়ে দিবে না। বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি, ঠিক আছে? সবসময় ভাবতে হবে জিতবো আমি, জীবন যুদ্ধে হাল ছেড়ে দেওয়া যাবে না, হার মানা যাবে না, ভাবতে হবে যে আমি জিতবো, আজকে না হয় সোনার ও লেটার আমি জিতবো ইনশাল্লাহ। সো দেখো আমরা আরেকবার তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি, সামারি দিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, সামারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামারি দিয়ে দিচ্ছি পুরোটা। আমাদের স্টেপ 1 হবে কি? স্টেপ 1 হবে নতুন দ্রবণ বের করা, নতুন দ্রবণ বের করব। স্টেপ 2 হচ্ছে কি? স্টেপ 2 হচ্ছে কেআইপি বের করা, আর সে কেআইপি বের করার জন্য কি করব? পুরাতন দ্রবণের সাহায্যে নতুন দ্রবণের আয়তন বের করব, পুরাতনের সাহায্যে নতুনের ঘনমাত্রা বের করব। কোন সূত্র দিয়ে বের করব? এই যে সূত্র দিয়ে, B1S1 সমান V2S2 দিয়ে S2 বের করব এখান থেকে, এই যে। এরপরে কি করব? এরপরে কেআইপি বের করব, আয়নের ঘনমাত্রার গুণ করে, এরপরে কেআইপির সাথে কেএসপি তুলনা করব, তাহলেই অধক্ষেপ পড়বে কিনা বলতে পারবো। নতুন দ্রবণ বের করব, নতুন দ্রবণ কোনটা হবে, কার অধক্ষেপ পড়বে কিনা জিজ্ঞেস করছে, সেটা যদি দেওয়া থাকে সেটা বের করার দরকার নাই। অনেক সময় দেওয়াই থাকবে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে কিনা, যদি এরকম বলাই থাকে তাহলে আর নতুন দ্রবণ বের করার দরকার নাই। সরাসরি তুমি কি করবে? পুরাতন থেকে নতুন ঘনমাত্রা বের করবে, S2 বের করেই খেলা শেষ করে দিবে। পারা যাবে? অধক্ষেপ সংক্রান্ত অঙ্কগুলো পারা যাবে? যদি পারা যায় তাহলে আজকের ক্লাসটা সার্থক। তাহলে আজকে আর কমন আয়ন ইফেক্টে যাচ্ছি না, আজকে এটুকুই থাকবে। তোমরা কিন্তু সবাই ক্লাস করো না, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। যদি ক্লাস না করো তাহলে কিন্তু আমি মোটিভেশন পাবো না, তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছি না, বিনিময়ে একটা জিনিস চাচ্ছি, তোমরা ক্লাস করো, এটাই আমার মোটিভেশন। আর তোমরা যদি ক্লাস না করো তাহলে আমার মোটিভেশনটা নাই। তো তোমরাও ক্লাস তারা করতেছো, বাকিরা করতেছে না, সেটার জন্য তোমরা কি দায়িত্বহীন? না, যে বাকিরা যারা ক্লাস করতেছে না তাদেরকে বুঝাও, বুঝানোর মধ্যেও একটা বরকত আছে। আরেকজনকে যখন তুমি বলবা যে ক্লাস করস না কেন, 2 দিন পর তুমি যখন ক্লাস করবে না সে বলবে তুই আমারে বলে তুই করস না কেন, তার ভয় আবার তুমিই করবা। তুমি আরেকজনকে বলো নামাজ পড়স না কেন, তুমি আবার নামাজ ছাড়ো কেমনে? আরেকজনকে যদি তুমি বলো নামাজ পড়স না কেন, তাহলে তুমি নামাজ ছাড়ো কেমনে? আরেকজনকে যদি বলো তুমি ক্লাস করো না কেন, তাহলে তুমি ক্লাস ছাড়ো কেমনে? নিজের জন্য হলো আরেকজনকে বলাটা দায়িত্ববোধ, ঠিক আছে? তো তোমাদের ফ্রেন্ড যারা ক্লাস করে না ওদেরকে বলবা ক্লাস করস না কেন, 2 দিন পর দেখবা তোমার উনি হাসলে সে বলবে তুই করস না কেন, তার ভয়ে হলো তুমি ক্লাস করবে। আসলে ফায়দাগুলো বুঝতে হয়, মানে এভাবে চিন্তা করলে হয় না, একটু করে 360-তে চিন্তা করতে হয়। জীবনটাকে সবসময় 360-তে চিন্তা করলে আসলে সব কিছুরই ফায়দা আছে, কোনো কিছুই অনর্থক না, কোনো কিছুই বৃথা যাবে না। এই যে আমি যে এত কষ্ট করে পড়াচ্ছি এটাও যেমন বৃথা যাবে না, তুমি যে কষ্ট করে ক্লাস করছো এটাও বৃথা যাবে না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই আমাদের গড, এভাবেই আমাদের গড আমাদের দিয়েছে যে জীবন কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো মতো পড়ো। আসসালামু আলাইকুম।